হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে যে ঘটনাটি শুনতে চলেছেন, এই ঘটনাটি মূলত আমাদের এক বন্ধু লিখে পাঠিয়েছেন। আর বন্ধুর নাম হচ্ছে মিজানুর রহমান। হ্যাঁ, আজকে আপনারা শুনতে পাবেন মিজানুর রহমান ভাইয়ের লেখা পরিত্যক্ত বাড়ির প্রেতাত্মা নামক একটি ভয়ঙ্কর রহস্যময় দুর্দান্ত ঘটনা। আর আজকের ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবেন আমাদের সবার প্রিয় আরিফ ভাই। আশা করি আজকের রাতটি আপনাদের অনেক বেশি উপভোগ্য হতে চলেছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো অনেক কথাই বলে ফেললাম, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মিজানুর রহমান ভাইয়ের পরিত্যক্ত বাড়ির প্রেতাত্মার ঘটনায়। লেখক মিজানুর রহমান ভাই। ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। কালো মেঘে ঢেকে আছে আকাশ, যেন মনে হচ্ছে কেউ যেন আকাশের গায়ে ঢেলে দিয়েছে এক দোয়াত কালি। উদ্বিগ্ন চোখে বাইরে তাকাচ্ছে শক্তি। সন্ধ্যা পেরিয়ে গেল, এখনো ফিরল না আবরার। মনের মধ্যে তোলপাড় করছে দুশ্চিন্তা। কেন যে ওকে সকালে বাইরে যেতে দিল? অবশ্য আবরার বলেছিল বিকেলের মধ্যেই ফিরে আসবে, কিন্তু আকাশের যা অবস্থা, কি করে ফিরবে? রাস্তাঘাট কাদায় পিচ্ছিল হয়ে আছে। এর মধ্যে গাড়ি চালানোর তো খুব রিস্কের ব্যাপার। রাস্তায় ভাঙাচোরা ইট বিছানো, কবে যে রাস্তায় পিচ ঢালা হবে কে জানে। সরকার শুধু রাজধানীকেই তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলছে। শহরের ভিতরে থাকলে না হয় কথা ছিল। শক্তিরা থাকে শহর থেকে 15 মাইল দূরে তেরোখোদা নামক একটি জায়গাটিতে। তেরোখোদা হোক না থানা সদর, কিন্তু এই জায়গাটাকে পাড়াগা ছাড়া কী বা বলা যায়। সন্ধ্যা নামার সাথে সাথে নিস্তব্ধ হয়ে যায় চারদিক। বিদ্যুৎ আছে, কিন্তু কখন যায় কখন আসে কোনো ঠিক নেই। গা ছমছমে পরিবেশ। এই পরিবেশে কি থাকা যায়? কিন্তু আবরারের জিদের কারণেই থাকা। সেনাবাহিনী থেকে হঠাৎই বরখাস্ত হলো আবরার। কর্মঠ এক মেজর ছিল সে। বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ইন্টার্ন শেষ হবার পর আর্মি মেডিকেল করে ক্যাপ্টেন হিসেবে যোগ দিল। সে বছরই বিয়ে করলো শক্তিকে। শক্তি তখন রাজশাহী মেডিকেল 4th ইয়ারের ছাত্রী। শক্তি যে বছর ডাক্তারি পাশ করলো, তার 1 বছর পর প্রমোশন পেয়ে মেজর হলো আবরার। সে বছরই শক্তির কোল জুড়ে এলো মেয়ে সুপ্তা। তারপর কেটে গেল কয়েকটি বছর। তারপর হঠাৎই এই বাধ্যতামূলক অবসর। কী কারণে এটা ঘটলো বুঝতে পারল না আবরার। তখনই তার মনে জিদ চেপে গেল, চলে যাবে লোকচক্ষুর অন্তরালে। বন্ধুদের কারোর সাথে দেখা না করে 5 বছরের মেয়ে আর স্ত্রীকে নিয়ে সে চলে এলো খুলনার তেরোখোদায়। পারভেজ নামের এক লোকের কাছ থেকে জলের দরে কিনে ফেলল বাড়িটা। পুরনো আমলের বাড়ি। ভীষণ অভিমান হয়েছে শক্তির। দুদিন কথা বলেনি স্বামীর সাথে।
অনেকেই তো চাকরিচ্যুত হয় বা হতে পারে, তাই বলে নিজের ভবিষ্যৎ চিন্তা না করে অমন হট করে ঢাকা ছেড়ে চলে আসা কি বুদ্ধিমানের কাজ হয়েছে? তাছাড়া আবরার একবারও ভাবল না শুক্তির ক্যারিয়ারের কথা এবং তার মেয়ের ভবিষ্যতের কথা। চোখের কোণায় পানি জমল শুক্তির। ঘরের মেঝেতে এক কোণে পুতুল নিয়ে খেলা করছে মেয়ে সুক্তা। এই নতুন জায়গায় ওর কোনো খেলার সাথী নেই। ঢাকাতে সুক্তার সর্বক্ষণের সাথী ছিল বর্ষা। বর্ষার বাবা সৈয়দ আলী রেজা ছিলেন একজন শিল্পপতি। দু পরিবারের কত দহরম মহরম। রেজা ভাইয়ের স্ত্রী শেলি ভাবি শুক্তিকে কত স্নেহ করতেন। শুক্তিকে ছোট বোনের আদরে ভরিয়ে দিতেন। সেসব কথা মনে পড়ে দীর্ঘশ্বাস গোপন করল শুক্তি। জানালার ধার থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে গেল। জেফ কোর্টের লেখা গাইনি বইটা হাতে তুলে নিল শুক্তি। কত আশা ছিল জানুয়ারিতে FCPS পরীক্ষা দেবে, কিন্তু তার হলো না। হয়তো আর কোনো দিনই হবে না। যদিও আর 2 মাস পরেই জানুয়ারি, কিন্তু এই জায়গা ছেড়ে এক চুল নড়বে না আবরার। তার মান সম্মান জ্ঞান অত্যন্ত টনটনে, ভাঙবে তবুও মচকাবে না। নিজের গ্রামের বাড়ি বাগেরহাটে যেতে পারত, কিন্তু যায়নি। বাগেরহাটে গেলে নিজের পরিচিত জনদের মুখোমুখি হতে হতো তাকে। তাই সবাইকে এড়াতে এই অজানা অচেনা জায়গাটি বেছে নিল আবরার। তার মনের অবস্থা বিবেচনা করে হার মানল শুক্তি। মাত্র 1 মাস এসেছে ওরা। এই 1 মাসেই শুক্তি হয়ে উঠল পুরোদস্তুর গৃহিণী। মা, আব্বু কখন ফিরবে? কণ্ঠস্বর শুনে চমকে উঠল শুক্তি। সুপ্তা কখন এসে তার কাছে দাঁড়িয়েছে টেরই পায়নি শুক্তি। মেয়েটা নিঃশব্দে হাঁটাচলা করতে শিখেছে। খুব বাজে অভ্যাস, কিন্তু এতটা চমকানো উচিত হয়নি। বুঝতে পারল শুক্তি। শুক্তি জবাব দিল, মামুনি, তোমার আব্বু মনে হয় আজ রাতে ফিরবে না। দেখছো না কি বৃষ্টি হচ্ছে? এসো মা মেয়েতে মিলে লুডো খেলা যাক, তার আগে একটু চা খেয়ে নেওয়া যাক, কি বলো? কিন্তু তুমি এক চুমুকের বেশি খাবে না, ঠিক আছে? লক্ষ্মী মেয়ের মতো মাথা ঝাঁকালো শুক্তা। মেয়ের চা খাওয়া পছন্দ নয় শুক্তির। এই বাজে অভ্যাসটা তৈরি করে দিয়েছে আবরার। শুক্তির কড়ার নির্দেশ, মেয়ে যেন এক চুমুকের বেশি চা না খায়। চা খাওয়ার পর লুডো খেলা নিয়ে বসলো ওরা। ইচ্ছে করে মেয়ের কাছে হারল শুক্তি। শুক্তি তখন বলে, মামুনি, এবার তুমি একা খেলো, আমি রান্না করে আসি। আজ আমরা খিচুড়ি খাবো, তারপর খেয়ে দিয়ে লম্বা ঘুম। তখন শুক্তা বলে, বাবা আজ আসবে না তাহলে? তখন শুক্তি হেসে বলল, বাবার নাওটা হয়েছে মেয়েটা। না, তোমার বাবা আজ আর আসবে না। সারা বাড়িতে আজ শুধু আমরা দুজন। কি মজা না? খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে বসল শুক্তি। রাত মাত্র 9:15 বাজে, অথচ মনে হচ্ছে কি গভীর রাত। বাইরের অন্ধকার ছাপিয়ে একনাগাড়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন যে শুক্তির চোখে ঘুম নেমে এসেছে টেরও পায়নি। হঠাৎ সজাগ হয়ে উঠল সে। বৃষ্টির ছাট এসে লাগছে গায়ে, শীত শীত করছে তার। ঘুমের মধ্যেই কারেন্ট চলে গেছে। আজ রাতে আর আসবে না। ওহ, কি বিদঘুটে অন্ধকার। কটা বাজে এখন? অন্ধকারে হাতড়ে হাতড়ে বারান্দা থেকে বিছানায় এলো সে। বিছানায় এসে বুকটা ধড়াস করে উঠল শুক্তির। সুপ্তা বিছানায় নেই। শুক্তি তখন প্রথমে আস্তে, এরপরে চড়া গলায় ডাকলো, শুক্তি। কোনো সাড়া নেই। তখন আরও বলল, সুপ্তা মামুনি, তুমি কি বাথরুমে? কোনো সাড়া এলো না, শুধু অন্ধকারে ভয়ার্ত কর্কশ শোনাল শুক্তির কণ্ঠস্বর। সুপ্তা অন্ধকারে পড়ে যায়নি তো মেঝেতে? কিন্তু তা কি করে হবে? ঘুমোলে মেয়ের হাত পা পর্যন্ত নড়ে না।
ঘুমোলে সুপ্তা একেবারে কাদা হয়ে যায়। অন্ধকারে হাতড়ে টেবিলের কাছে এলো সুপ্তি। টেবিলের কাছে এসে টর্চটা পেল। জ্বালাতে গিয়ে মনে পড়ল ব্যাটারি শেষ হয়েছে গতকাল। এরপর ড্রয়ারটা খুলল, সেখানে একটি ম্যাচ পেল। কাঠি জেলে দেখল শূন্য বিছানা। এবার মোমবাতিটা খুঁজে পেয়ে কাঁপা কাঁপা হাতে জ্বালালো। ভয়ে ঢিপ ঢিপ করছে বুক। জ্বলন্ত মোমটা নিয়ে সে বাথরুমের দিকে গেল। সুপ্তা বাথরুমেও নেই। এরপর সুপ্তি ড্রয়িং রুমে এলো, সেখানেও নেই মেয়ে। তার পাশের ঘরে ঢুকলো সুপ্তি। কোথাও সুপ্তাকে পাওয়া যাচ্ছে না। তখন সুপ্তি কাঁপা কাঁপা গলায় বলল, সুপ্তা তুমি কোথায়? কেন ভয় দেখাচ্ছ আমায়? এমন সময় সুপ্তির একবারে কাদা কাদা অবস্থা, কিন্তু সুপ্তার কোনো আওয়াজ পেল না। ভয়ে গলা শুকিয়ে এলো সুপ্তির। মোম ধরা হাতটা এত জোরে কাঁপছে, বুঝি মোমটা হাত থেকে পড়েই যায়। প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে দেখল সুপ্তি। অবশেষে পেল সুপ্তাকে। উত্তর দিকের একেবারে কোণার দিকের ঘরে তোষক ও বিছানাহীন খাটের ওপর গুটিসুটি মেরে ঘুমাচ্ছে সুপ্তা। এই রুমটা দরকার পড়ে না সুপ্তিদের। মাত্র 3 জন মানুষ ওরা। এত রুম দিয়ে কি করবে ওরা? রুমটাও পরিষ্কার নয়। এই ঘরটায় মেহেদি সাহেবের পরিত্যক্ত জিনিসগুলো সরাতে মন চায়নি সুপ্তির। মোমটা টেবিলের উপর রেখে ঘুমন্ত সুপ্তাকে জড়িয়ে ধরল সুপ্তি। বুকটা এখনো ধপধপ করছে। সুপ্তাকে কোলে নিয়ে বেরিয়ে আসার সময় সুপ্তির মনে পড়ল এই ঘরে সুপ্তা ঢুকলো কি করে? এই রুমটা তো তালা মারা ছিল। ছিটকানিটাও এত উঁচুতে যে টুলের উপর দাঁড়িয়েও সুপ্তার পক্ষে তার নাগাল পাওয়া সম্ভব নয়। পরক্ষণে মনকে বোঝালো সুপ্তি হয়তো রুমটা খোলাই ছিল। তবুও তার মনটা খুঁতখুত করতে লাগলো। পরদিন দুপুরবেলা এলো আবরার। আবরার বাড়ি এসেই বলল, বুঝলে একেবারে আটকা পড়েছিলাম। সারা দিন রাত কি বৃষ্টি। নাজমুলের সাথে দেখা হলো। ওর বউ সুরভির সাথে দেখা করাতে বাসায় নিয়ে গেল। সেই ওরা কিছুতেই ছাড়ল না, যেন এই মাসেই আমেরিকা চলে যাচ্ছে। তখন সুপ্তি বলল, তোমার কৈফিয়ত শুনতে চাচ্ছি না। তোমার মেয়ে পুতুল নিয়ে খেলছে, ওকে আদর করো গে যাও। আবরার কাছে এগিয়ে গিয়ে বলল, মনে হচ্ছে খুব রেগে আছো আমার উপর। এক্ষুনি রাগ ভাঙিয়ে দিচ্ছি। এই বলে এগুতে নিলে সুপ্তি পিছিয়ে যায়। এই বলে পিছিয়ে গেল সুপ্তি আর বলতে লাগলো, আহ্লাদ দেখাতে হবে না, রান্নাঘরে কাজ পড়ে আছে আমার। বলে আবরারের কাছ থেকে সাত করে সরে গেল সুপ্তি। বুঝলে দারুণ একটা প্ল্যান এঁটেছি, ভাত খেতে খেতে বলল আবরার। আর তাকালো সুপ্তির দিকে। সেই দারুণ প্ল্যানটা শোনার কোনো আগ্রহই দেখা গেল না সুপ্তির ভেতর। আবরার বলে চলল, বারাসাতের ওদিকে অনেক জমি পড়ে আছে সস্তা দামে, ভাবছি কিনে ফেলবো। জহুরুল ইসলামের মতো ফ্ল্যাট বাড়ি বানাবো। বিশাল বিশাল বাড়ি গজিয়ে উঠবে। গ্রামটা হয়ে উঠবে লন্ডন শহরের মতো। সবাইকে তাক লাগিয়ে দিব। তাচ্ছিল্যের ভঙ্গিতেই জবাব দিল সুক্তি। আবরার আরও বলল, তারপর এখানে বিশাল হাসপাতাল গড়ব মাদার তেরেসার নামে। তুমি হবে তার কর্ত্রী। বড় বড় ডাক্তার নিয়ে আসব। এখানকার চেহারাই পাল্টে যাবে। খুলনার একটা পাড়াগা হয়ে উঠবে খুলনার প্রাণকেন্দ্র। দারুণ হবে, তাই না? কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সুক্তি। হাসলো আবরার। মেয়েরা সহজে কিছু বুঝতে চায় না, আপন মনে বলল আবরার। বিকেলে সুক্তি আর সুপ্তাকে নিয়ে বাড়ির নিচে লনে নেমে এলো আবরার। চারপাশে ফুলের বাগান। এত সস্তায় চমৎকার একটা বাড়ি পেয়েছে ভাবতেই খুশি হয়ে উঠল আবরার। হোক না পুরনো, কিন্তু কত জায়গা। মেয়ে খেলতে পারবে এখানে।
কত রকম গাছ, ক্রিসমাস ট্রি, পাম ট্রি, পাতাবাহার, ডেসমোনিয়া, ঝাউ ও কত রকম গাছ। ভদ্রলোক প্রচুর গাছ লাগিয়েছিলেন, কিন্তু কেন যে হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে বাড়িটা বিক্রি করে চলে গেলেন? জানি তোমার খারাপ লাগছে, রাতে ঘুমোবার সময় স্ত্রীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আবরার। কিন্তু আমার মনে যে কি ঝড় বইছে তা তুমি জানো না। সেই অপমান আমি এখনো ভুলতে পারিনি। শহরে সিটি কলেজের সামনে মেজর নানুর সাথে দেখা, ওকে না দেখার ভান করে ওখান থেকে কেটে পড়েছি আমি। কি যে যন্ত্রণা আমার! আমি জানি, স্বামীর হাতে মৃদু চাপ দিয়ে বলল শক্তি। আমি বুঝতে পারছি তোমার অবস্থা। তুমি যাই সিদ্ধান্ত নেবে আমার দ্বিমত থাকবে না। তোমার সাথে আমি নরকেও থাকতে রাজি। তুমি পড়তে থাকো, আবরার বলল। জানুয়ারিতে ঢাকা গিয়ে FCPS পরীক্ষাটা দিয়ে এসো। তোমার ওসব ভাবতে হবে না, শক্তি বলল। নিজেকে নিয়ে আমি চিন্তিত নই, চিন্তা সুপ্তাকে নিয়ে। তখন আবরার বলল, দেখি সামনের মাসে ওকে স্কুলে ভর্তি করানো যায় কিনা। সেসব না, বলতে গিয়ে গত রাতের কথা মনে পড়ল শক্তির। ভয়ের একটা হিমশীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। তাহলে আবরার অবাক হলো। কিছু না, তুমি ঘুমাও বলতে বলতে পাশ ফিরল শক্তি। স্বামীকে বলতে চায় না শক্তি, এমনি তার মাথায় কত চিন্তা। এই ওঠো ওঠো, শক্তি ঠেলছে আবরারকে। ঘড়িতে তখন রাত 2টো। কি হলো? ঘুম জড়ানো গলায় বলল আবরার। সুপ্তা বিছানায় নেই। বলতে গিয়ে গলার স্বর কেঁপে গেল শক্তির। বাথরুমে গেছে হয়তো। আবরার ব্যাপারটাকে হালকা করতে গিয়ে বলল, না বাথরুমে যায়নি, তুমি ওঠো। স্ত্রীর গলায় উত্তেজনা লক্ষ্য করে বিছানায় উঠে বসল আবরার। শক্তি বলল, ও কোথায় গেছে আমি জানি, উত্তর দিকের কোণার ঘরটায়। তো কি হয়েছে, এখনই চলে আসবে। নিরাসক্ত গলায় হাই তুলে বলল আবরার। না না, তুমি ওঠো, চলো আমার সাথে। অবশেষে বিরক্ত হয়ে বিছানা থেকে নামলো আবরার। দুজনে গেল উত্তর দিকটায়। অন্ধকার ঘর, সুইচ টিপে আলো জ্বালালো। দেখা গেল তোষক বিছানাহীন খাটে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে সুপ্তা। পাশে দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে তার পুতুলটা। খামোখা দুশ্চিন্তা করছিলে, স্ত্রীকে লক্ষ্য করে বলল আবরার। শুধু শুধু দুশ্চিন্তা করছি না, কাঁপা কাঁপা গলায় বলল শক্তি। ও এখন বড় হয়েছে, হেসে বলল আবরার। মা বাবার সাথে এক বিছানায় শোয়া ঠিক নয়। এই চিন্তা ওর মাথায় এসেছে বলেই ও চলে এসেছে এখানে। আমার তা মনে হয় না, শক্তি বলল। রুম তো আরো অনেক ছিল। আবরার বলল, হয়তো এই রুমটাই ওর পছন্দ। মাথা নাড়ল শক্তি। ওর কপাল বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। সুপ্তাকে নিয়ে ওরা ফিরে এলো নিজেদের ঘরে। এরপর শক্তি বলল, তুমি একটু বাইরে এসো, কথা আছে। স্বামীর হাত ধরে বাইরে বারান্দায় নিয়ে এলো শক্তি। ফিসফিস করে বলল, এই নিয়ে দুবার ও ওই রুমটায় গেল। তখন আবরার বলল, যেতেই পারে। তখন শক্তি উত্তেজিত হয়ে বলল, কিন্তু ওই রুম বন্ধ থাকে। তখন আবরার বলে, আহা, ছিটকিনি খুলতে তো পারে। শক্তি ফিসফিস করে বলল, আবরার, দরজাটা কত উঁচু দেখেছ? চেয়ার দিয়েও ছিটকিনির নাগাল পাবে না ও। তাছাড়া কালকের পর আমি নিজ হাতে ও ঘরের দরজায় তালা লাগিয়ে চাবি আমাদের আলমারিতে রেখেছি। আবরার, আমার বড্ড ভয় করছে। তখন আবরার বলল, যা, তা কখনো হয়? তোমার ভুল হচ্ছে। তালা হয়তো দাওনি তুমি, ছিটকিনি খোলাই ছিল।
তখন শুক্তি বলল, আবরার, তুমি আমার কথা বিশ্বাস করছো না? তখন আবরার বলল, ঠিক আছে, করছি, এখন শোবে, চলো তো। সারা রাতে এক ফোঁটা ঘুমোতে পারল না শুক্তি। আবরার শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে, কিন্তু শুক্তি দু চোখের পাতা এক করতে পারল না। ভয়ে ভয়ে কেঁপে উঠছে সে। রাত 3টে বাজলো। বাইরে একটা পেঁচা ডেকে উঠল। বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো শুক্তি। বারান্দায় চাঁদের উজ্জ্বল আলো, উথাল পাথাল জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে পৃথিবী। আমি বোধহয় খামোখাই চিন্তা করছি। নিজের মনে শক্তোক্তি করল শুক্তি। বারান্দায় ছেড়ে ঘরের দিকে ফিরতে যাবে, কানে এলো সেই শব্দটা। গায়ে কাটা দিয়ে উঠল ওর। ছোট ছোট পায়ে কে যেন দৌড়ে যাচ্ছে ওপাশে। পদশব্দটা শুনে শুক্তি ভাবল সুপ্তা কি ঘুম থেকে জেগে উঠেছে। দৌড়ে উত্তর পাশটায় চলে এলো সে। না, কেউ নেই, দরজা বন্ধ। ঘরে এসে দেখলো ও ঘরে ঘুমাচ্ছে বাবা আর মেয়ে। আমি খামোখা চিন্তা করছি, এসব আমার কল্পনা, মনে মনে বলল কথাগুলো শুক্তি। পরদিন সকাল থেকে সুপ্তার প্রচণ্ড জ্বর। হঠাৎ আসা এই জ্বরের কোনো কারণ খুঁজে পেল না শুক্তি। আবরারও চিন্তায় পড়েছে। ঘরে প্যারাসিটামল ছিল, তাই খাওয়ানো হলো। 2 দিনে জ্বর কমল না। 3 দিন না গেলে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। 3 দিন না গেলে অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক হবে না। কিন্তু দ্বিতীয় দিনে জ্বর 105 ডিগ্রি উঠল। ম্যালেরিয়ার লক্ষণের সাথেও মিলছে না। ম্যালেরিয়ায় শরীরের তাপমাত্রা পিক পয়েন্টে উঠে আবার বেজ লাইনে চলে আসে। টাইফয়েডও নয়, ভাইরাল ফিভার হতে পারে, ভাবল শুক্তি। তবু অ্যামোক্সিলিন সিরাপ খাওয়ালো সুপ্তাকে, কিন্তু বমি করেই ফেলে দিল সুপ্তা। রাতে জ্বর আরো ভয়াবহ আকার ধারণ করলো। আবল তাবল বকা শুরু করলো সুপ্তা। মামনি, আমি মারা যাচ্ছি। ঠোঁট কাঁপছে সুপ্তার, নীল হয়ে যাচ্ছে তার শরীর। ভয়ে মুখ শুকিয়ে গেল শুক্তির। বলল, মামনি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মেয়ের মাথায় পানি ঢালছে শুক্তি। তখন সুপ্তা বলল, না মামনি, আমি ভালো হব না। পুরো শরীর জ্বরে কাঁপছে। আবরার ভাবতে লাগলো কি করা যায়। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, অথচ তাদের মেয়ের জ্বর 105 ডিগ্রির নিচেই নামছে না। মা, মা, ক্ষীণ গলায় ডাকলো সুপ্তা। তখন শুক্তি মেয়েকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মামনি? তখন সুপ্তা বলল, আমায় একটু ওই ঘরে নিয়ে চলো। কোন ঘরে মা? ওই যে তিতলির ঘরে। তিতলির ঘরে? কে তিতলি? গায়ে কাটা দিয়ে উঠল শুক্তির। ওই যে মা, আমার বান্ধবী। জ্বরে প্রলাপ বকছে, আবরার বিড়বিড় করে বলল। তখন সুপ্তা ক্ষীণ গলায় বলল, মা, আমায় নিয়ে চলো না তিতলির ঘরে। শুক্তি তাকালো স্বামীর দিকে। তখন আবার তীক্ষ্ণ স্বরে সুপ্তা বলল, মা, আমায় নিয়ে চলো না। কথাগুলো বলেই জ্ঞান হারালো সুপ্তা। তুমি মুখলেস সাহেবকে ডেকে আনো, শুক্তি আবরারকে লক্ষ্য করে কাঁপা কাঁপা গলায় বলল। তখন আবরার বলল, মুখলেস সাহেব কচু করবে। মোখলেসুর রহমান স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তার। এখানে এমবিবিএস ডাক্তার নেই। এখানকার লোক মুখলেস ডাক্তার বলতে অজ্ঞান। আমায় লজ্জায় ফেললে তোমরা। মুখলেস সাহেব সুপ্তাকে পরীক্ষা করতে করতে বললেন, তোমরা হলে পাশ করা ডাক্তার, আর আমি হাতুড়ে। শুক্তি বলল, তবু আপনি অভিজ্ঞ মানুষ। তখন মুখলেস ডাক্তার বলল, জ্বর কখন এসেছে? আগাগোড়া সব বলে গেল শুক্তি, এমনকি তিতলির প্রসঙ্গ বাদ দিল না। আবরারের দিকে
একবার আর চোখে তাকিয়ে গত দুরাত যে সত্যি উত্তরের ওই ঘরটায় গিয়ে ঘুমিয়ে থাকতো সে প্রসঙ্গও বাদ দিল না। সব শুনে মুখ গম্ভীর হয়ে গেল মোখলেস সাহেবের। তাকালেন আবরার আর সুক্তির দিকে। বিছানায় শোয়া সুপ্তার দিকেও একবার তাকালেন। তারপরে বললেন, মা, জানি না তোমরা আমার কথাটাকে কিভাবে নেবে। তোমরা এ যুগের মানুষ, আমি পুরনো আমলের লোক। তোমরা হয়তো হাসবে আমার কথা শুনে, তবু বলি তোমাদের এখানে থাকার ঠিক নয়। যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি ছেড়ে তোমরা চলে যাও। এখানে থাকলে অমঙ্গল হবে তোমাদের। আবরার মোখলেস সাহেবের কথা শুনে হাসছিল। আবরারকে হাসতে দেখে মোখলেস সাহেব আবার বলতে লাগলেন, এই বাড়িটা আগে এক জমিদারের ছিল। পরে জমিদারি প্রথা উঠে গেলে এক ইঞ্জিনিয়ার বাড়িটা কিনে নেয়। কিন্তু সেও এখানে বেশি দিন থাকতে পারেনি। 1 মাসের মধ্যে কাউকে কিছু না বলে সে চলে যায়, আর ফিরে আসেনি। বাড়িটা খালি পড়ে থাকে। পরে তার এক ভাই এসে এখানে বসবাস শুরু করে। কিছুদিন পর সেও আর থাকতে পারল না। তার স্ত্রী জানায় বাড়িটা ভূতড়ে। তারা চলে গেলে বাড়িটা একেবারে খালি পড়ে থাকে। প্রকৃত মালিকের অভাবে সরকার এবার বাড়িটা কিনে নেয়। তালা মারাই থাকতো। এবার মেহেদি সাহেব সেদিন সরকারের কাছ থেকে নিলামে বাড়িটা কিনে নেন। কিন্তু দেখলে তো তিনিও থাকতে পারলেন না। 2 বছর পর তিনিও বাড়িটা বেচে দিলেন তোমাদের কাছে। হয়তো ওনার এখানে থাকতে আর ভালো লাগছিল না। আবরার বলল, 2 বছর তো কম সময় না। আমি বিশ্বাস করি না এসব ফালতু গাল গল্পে। বিশ্বাস অবিশ্বাস তোমাদের কাছে বাবা। মোখলেস সাহেব ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন। সুক্তি ভদ্রলোককে ধন্যবাদ দিল। এত রাতে কষ্ট স্বীকার করে উনি এসেছেন। মোখলেস সাহেব বললেন, যখনই প্রয়োজন মনে করবে এই বুড়ো মানুষটাকে ডাকবে। তোমাদের মেয়ের জন্য আমি কোনো ওষুধ দিলাম না, তোমরাই ভালো বুঝবে। মোখলেস সাহেব চলে যাবার পর অনেকক্ষণ সুক্তির সাথে ঠাট্টা করল আবরার। সুক্তি সায় দিল না ঠাট্টাতে। ভৌতিক কোনো কিছুতে ওর বিশ্বাস নেই ঠিকই, কিন্তু এসব ঘটছে কেন? পরদিন সকালে সুক্তার জ্বর ছেড়ে গেল। সে উঠে দাঁড়িয়ে খেলতে লাগলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুক্তি। আবরার চলে গেল জমি দেখতে। সুক্তি সুক্তার সাথে বসল। আমার সাথে খেলবে মামুনি? সুক্তি জিজ্ঞেস করল। তখন সুক্তা বলল, না, তোমার সাথে খেলবো না। তবে কি তিতলির সাথে খেলবে? মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানতে চাইল সুক্তি। তখন সুক্তা অবাক হয়ে বলল, তিতলিকে? তখন স্বস্তির নিঃশ্বাস ফেললে সুক্তি বলল, কেউ না, এমনি বলেছিলাম। তখন নিজে নিজে মনে মনে বলল, অযথাই টেনশন করছিলাম। মুখে এবার বলল, ঠিক আছে, তুমি খেলো, আমি কাপড়গুলো কেচে আসি। মেয়ের মাথায় ছোট্ট চুমু খেয়ে সুক্তি বাথরুমে এসে ঢুকলো। কাপড় কাচ্ছে আর হাসি পাচ্ছে সুক্তির। ইস, গত রাতে কি ভয়টাই না পেয়েছিলাম। আবরারের কথাই ঠিক, খামোখা টেনশন করছিলাম আমি। সুক্তার চিৎকারে টনক নড়ল সুক্তির। বাথরুম থেকে বেরিয়ে দেখল সুক্তা মেঝেতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। পাশেই চেয়ারখানা উল্টে পড়ে আছে। জলদি স্যাভলন আর তুলো নিয়ে এসে সুক্তার কপালের রক্ত মুছে দিল সুক্তি। তোমায় বলেছি না চেয়ারের ওপর উঠে না খেলতে? ঝাঁঝালো গলায় বলল কথাগুলো সুক্তি। সুক্তা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি চেয়ারে উঠিনি। তখন আমি বলি, ওঠোনি তো পড়লে কি করে? তখন সুক্তা বলল, আমায় ধাক্কা দিল। তখন আমি বলি, কে ধাক্কা দিল? সুক্তা উত্তর দিল না। তখন আমি আবার বললাম, বলো কে ধাক্কা দিল? এবার একটু রাগান্বিত স্বরেই কথাগুলো বললাম।
তখন সুপ্তা আনমনে বলল, জানি না। মেয়ের গালে এবার ঠাস করে চড় মারল শক্তি। শুধু মিথ্যা কথা না? সুপ্তা তাকালো মায়ের দিকে। আশ্চর্য, মেয়েটার মার খেয়েও কাঁদল না, কেমন শান্ত চোখে চেয়ে রইল মায়ের দিকে। শক্তি জড়িয়ে ধরল মেয়েকে, গালে গাল ঠেকিয়ে আদর করতে করতে বলল, মামুনি আমার, কেন আমায় মিথ্যা কথা বলো? সুপ্তা মাকে ঠেলে উঠে দাঁড়ালো, সোজা এগিয়ে চলল বারান্দা ধরে। অবাক হলো শক্তি মেয়ের ব্যবহারে। নিশ্চয় আমার ওপর অভিমান করেছে মেয়েটা। শক্তি মেয়েকে গিয়ে ধরতে চাইল। না, ফোঁস করে উঠল এইটুকু মেয়েটা, একদম আমায় ছোবে না তুমি। অবাক হলো শক্তি, ভ্রু কুঁচকে গেছে ওর মেয়ের ব্যবহারে। মেয়ের কাছে মাফ চাইতে গিয়ে বলল, মাফ চাইছি মামুনি, আর মারব না। সুপ্তা এবার তাকালো মায়ের দিকে। ওর চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল শক্তি। এ কি, ওর মেয়ের চোখ, কি ঠান্ডা হিমশীতল দৃষ্টি। হরর বই পড়ে পড়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, যত সব আজগুবি চিন্তা। রাতে শুয়ে শুয়ে বিছানায় বলল আবরার, শুধু শুধু মেয়েটাকে মারলে। আবরার বলে চলল, মোখলেস সাহেব তোমার মাথায় আজগুবি চিন্তা ঢুকিয়ে দিয়ে গেছেন। মেয়েটাকে ধাক্কা দিতে যাবে কেন কেউ? চেয়ারের উপর উঠে খেলছিল, চেয়ার উল্টে পড়ে গেছে, ওইটুকু মেয়েকে মারে কেউ? লক্ষ্মী মেয়ে আমার, কি সুন্দর ঘুমোচ্ছে। সুপ্তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে বলল আবরার। তখন শক্তি বলল, মিথ্যে বলল কেন তাহলে আমাকে? আবরার হাত বাড়িয়ে শক্তিকে কাছে টেনে নিল আর বলল, তোমার সাথে মজা করতে পারবে না ও? শক্তির তখন ঘুম আসছিল না, সারা শরীরে স্বামীর আদরের ছোঁয়া। গভীর তৃপ্তি নিয়ে ঘুমোচ্ছে আবরার। আকাশে মেঘের গর্জন কানে এলো, বাইরে বোধহয় ঝড় উঠেছে। আমার আসলে ফ্রিজিয়াম খাওয়া উচিত, মনে মনে বলল শক্তি। আমি অযথা টেনশন করছি, কিছুদিন ফ্রিজিয়াম খেলেই ঠিক হয়ে যাবে। হঠাৎ খসখসে শব্দে কান খাড়া করল শক্তি। সুপ্তার দিক থেকে শব্দটা এলো। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল সুপ্তা, নিঃশব্দে ওকে ডিঙোলো, তারপর ডিঙোলো আবরারকে। এবার খাট থেকে নেমে ধীরে ধীরে ভেজানো দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সুপ্তা। এবার শক্তিও নিঃশব্দে নামলো খাট থেকে। বিদ্যুৎ চমকের আলোয় দেখলো মেয়ে ধীরে ধীরে নিঃশব্দে হেঁটে যাচ্ছে বারান্দার ধরে। শক্তির নিঃশব্দে অনুসরণ করলো মেয়েকে। বারান্দা ধরে চোরের মতো পা টিপে টিপে হাঁটছে সুপ্তা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। যেন অদৃশ্য ইশারায় হেঁটে যাচ্ছে সুপ্তা। হ্যাঁ, যাচ্ছে সেই কোণার দিকের ঘরটায়, তালাবদ্ধ, ছিটকিনি টানা। দেখা যাক কিভাবে খোলে। মনে মনে ভাবল শক্তি। সেই বন্ধ ঘরটার কাছে এসে থামল সুপ্তা। এক মুহূর্তে কি যেন ভাবল, পিছনে ফিরে তাকালো এবার। ঠিক ওই সময় আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল, আর একই সঙ্গে চমকে উঠল শক্তি। গলা দিয়ে বেরিয়ে এলো আর্তচিৎকার। মেয়েটি সুপ্তা নয়, সুপ্তার বয়সী, পোড়া বিদগ্ধ মুখ, দেখতে একদম বীভৎস। সে মেয়েটি হেসে উঠল, পোড়া ঝলসানো মুখে হাসিটা ভয়ঙ্কর দেখালো। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মেয়েটি শক্তির দিকে। দুপাটির দাঁত বীভৎস অবস্থায় বাইরে বেরিয়ে আসছে। একটু দূরে থেকেও মেয়েটির ফোঁস-ফোঁস নিঃশ্বাসের শব্দ শুনতে পেল শক্তি। তখন শক্তি চিৎকার করে উঠল আর বলতে লাগলো, একদম এগোবে না আমার কাছে। জিভ বেরিয়ে এসেছে মেয়েটির, শিউরে উঠল শক্তি। কালো অর্ধেক খসে যাওয়া জিভ লালা ঝরছে।
তখন শুক্তি বারান্দার পাশে রাখা ফুলের টবটা ছুঁড়ে মারল মেয়েটির দিকে। ওদিকে আবরারের ঘুম ভেঙে গেছে। শুক্তির চিৎকার শুনতে পেয়েছে সে। দ্রুত বিছানা থেকে নেমে বারান্দায় দৌড়ে এলো সে। দেখে বারান্দায় হাঁটু গেড়ে বসে আছে শুক্তি। আবরার ছুটে এসে ধরল তাকে। আবরার শুক্তিকে ধরে ঝাঁকি দিল আর বলে, কি হয়েছে? শুক্তি ফিসফিস করে বলল, তিতলি। তখন আবরার আবার শুক্তিকে ঝাঁকা দিয়ে বলে, তিতলিকে? খিলখিল করে হেসে উঠল শুক্তি। ফিসফিস করে বলতে লাগলো, তিতলিকে আমি দেখেছি। আগুনে পুড়ে মারা গিয়েছিল মেয়েটি। আমার মেয়েও এইভাবেই বাড়িতে মারা যাবে। ঠাস করে এক চড় কষিয়ে দিল আবরার শুক্তির গালে। ঢলে পড়ল শুক্তি। আবরার পাজা কোলা করে স্ত্রীকে তুলে নিয়ে বিছানায় শোয়ালো। মোমবাতি জ্বালালো। ঝড়ো বাতাসে তীর তীর করে কাঁপছে মোমের শিখা। একই সঙ্গে কেঁপে কেঁপে উঠছে দেওয়ালে প্রতিফলিত আবরারের ছায়া। বাকি রাতটুকু স্ত্রীকে জড়িয়েই শুয়ে রইল সে। সকালে মুখলেস সাহেব এসে অদ্ভুত দৃশ্যটি দেখলেন। আবরার আর শুক্তি গাড়িতে মালপত্র তুলছে। লাল টুকটুকে ফ্রক পরে আনন্দে দৌড়াদৌড়ি করছে শুক্তা। সত্যি চলে যাচ্ছ তোমরা? স্নেহ ঝরে পড়ল তার কণ্ঠ। হ্যাঁ চাচা, এই বাড়িতে আর থাকতে চাই না। ঢাকায় কোনো সময় এলে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। তখন মুখলেস সাহেব মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মা, আসব। এভাবে মাথা নাড়িয়ে বললেন মুখলেস সাহেব। এই পরিবারটিকে তার খুব ভালো লেগেছিল। ওদের গাড়িটা অদৃশ্য না হওয়া পর্যন্ত সেদিকেই তাকিয়েছিলেন মুখলেস সাহেব। তারপর তাকালেন বাড়িটার দিকে। চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল তার। মনে পড়ল আজ থেকে 40 বছর আগে যখন তিনি এই বাড়িটা কিনেছিলেন, তার 6 বছরের ছোট্ট মেয়ে তিতলি পাখির মতো কিচিরমিচির মুখরিত করে তুলত পরিবেশটা। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি তিনি। শহর থেকে ফিরতে সেদিন রাত অনেক হয়ে গিয়েছিল। ঘুণাক্ষরেও জানতে পারেননি তার স্ত্রী শয়তানের উপাসনা করত। নিজের মেয়েকে শয়তানের নামে উৎসর্গ করতে বুক কাঁপেনি ডাইনিটার। সান্ত্বনা এই যে ডাইনিটাকে শেষ পর্যন্ত খুন করেছিলেন তিনি। কেউই জানে না এই ব্যাপার। কিন্তু তিতলির আত্মা কি তাতে শান্তি পেয়েছে তা তিনি জানেন না। এই বাড়িতে যারাই আসে তারাই সম্ভবত বিদগ্ধ তিতলিকে দেখে ভয় পায়। ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যায়। তিতলি কখনো দেখা দেয়নি মুখলেস সাহেবকে। শেষ জীবনে মেয়েকে দেখতে বড় স্বাদ হয় মুখলেস সাহেবের। বাড়িটা তিনি আবার কিনবেন। মনে মনে সিদ্ধান্ত নেন তিনি। বাকি জীবনটা মেয়ের কাছেই থাকবেন তিনি। তো এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ মিজানুর রহমান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সেই সাথে ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ঘটনাটিকে। যেহেতু এই মুহূর্তে আমি আমার প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ততম সময় পার করছি, সেই জন্য আরিফ ভাই চেষ্টা করছেন আপনাদেরকে নিয়মিত ভয়ঙ্কর ঘটনাগুলো পড়ে শোনানোর জন্য। তারই ধারাবাহিকতায় আজকের ঘটনাটি আপনারা শুনলেন আরিফ ভাইয়ের কণ্ঠে। আশা করছি আজকের ঘটনাটি আপনারা বেশ উপভোগ করেছেন। তো ওয়ান্স এগেইন আরিফ ভাই, ধন্যবাদ আপনাকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি সবসময় এইভাবেই আপনার সাপোর্টিং হ্যান্ড আমাদের জন্য থাকবে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটি, আজকের এই ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করছি সব মিলে বেশ ভালো লেগেছে আপনাদের।
তো আমি চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনার সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে, অর্থাৎ আমার সাথে বা আমার টিমমেট যারা আছে, আমাদের সকল অ্যাডমিন, সকল স্টোরি টেলার সবার সাথে যুক্ত হতে, সবার সাথে কমিউনিকেশন করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটাতে যুক্ত হতে পারেন এবং সেখানে আমাদের সাথে নিয়মিত কনভারসেশন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। সেই ক্ষেত্রে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্কটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের আয়োজন। আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী কোনো এপিসোডে ভয়ঙ্কর আর দুর্দান্ত কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।